কাকু আরও জোরে জোরে ঠেলো, পুরোটা ভরে দাও, আমি খুব মজা পাচ্ছি। একদিন রাতে আমি আর আমার কাকা দুজনেই ঘুমাচ্ছিলাম, একবার হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রাজেশ কাকা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। জানি না কেন এই সময় রাজেশ কাকা কোথায় যাচ্ছেন, ব্যাপার জানতে আমার আগ্রহ বেড়ে গেল। আমিও ঘর থেকে বেরিয়ে এলাম এই কথা জানতে। দেখলাম রাজেশ কাকা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছেন। এবার আমার ব্যাপারটা জানার আগ্রহ আরও বেড়ে গেল। রাজেশ কাকা কেন মায়ের ঘরে যাচ্ছেন তা জানতে এটা দেখার জন্য আমি মায়ের ঘরের জানালায় গেলাম। তার জানলা খোলা ছিল। আমি জানলা দিয়ে মায়ের ঘরে উকি দিতে লাগলাম। আমার মা বিছানায় ঘুমাচ্ছিলেন। এবার রাজেশ কাকা তার শার্ট খুলে বেল্ট খুলে দিলেন। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের তাহলে এই গল্পটি সম্পূর্ণ বলি। এই গল্পটি সেই সময়ের যখন আমি 18 বছর বয়সী ছিলাম। আমাদের পরিবার শ্যামপুর নামে ছোট গ্রামে থাকত। আমার বাবা মারা যান যখন আমি খুব ছোট ছিলাম। বাবা চলে যাওয়ার পর আমাদের পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়ে যায়। সেই সময় আমাদের পরিবারে কেবল আমি আর আমার মা ছিলাম। পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবং তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন যাতে আমরা দুজনে কোনভাবে বেঁচে থাকতে পারি। আমার মা গ্রামের কিছু বাড়িতে কাজ করতেন। দিনে কাপড় ধোয়া, বাসনপত্র পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, মোছার মতো কাজ করে নিজের এবং আমার ভরণ পোষণ করতেন। পঞ্চম শ্রেণী শেষ করার পর আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারণ আমাদের বাড়ির আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমার স্কুলের ফি ও বই কিনতে পারতাম না। আমার মা আমাকে স্কুল থেকে বের করে দেন। তারপর থেকে আমি তাকে সবসময় সাহায্য করতে শুরু করি। আমরা যে গ্রামে থাকতাম সেটি ছিল একটি ছোট ও সরল গ্রাম, কিন্তু সেখানকার মানসিকতা ছিল ভিন্ন। গ্রামের পুরুষ এবং ছেলেরা প্রায়শই আমার মাকে প্রলুব্ধ করার চেষ্টা করত, উত্তেজিত করার ও প্রলুব্ধ করার চেষ্টা করত। কিন্তু আমার মা খুব শক্তিশালী এবং গর্বিত ছিলেন। তিনি কখনো কারোর দিকে মনোযোগ দিতেন না। তিনি সর্বদা তার কাজের দিকে মনোনিবেশ করতেন এবং কারো সাথে খুব বেশি কথা বলতেন না। আমার এখনও সেই সময়টা খুব ভালো করে মনে আছে, যখন কিছু রাজনীতিবিদ এবং গুন্ডারা আমার মায়ের উপর খারাপ নজর রেখেছিল। তারা তাকে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করত, কিন্তু আমার মা কখনো কারো কথায় কান দিতেন না। তিনি আমাকে সব সময় শিখিয়েছিলেন যে আমাদের কখনোই কোন ভুল কাজ বা ব্যক্তির সাথে যাওয়া উচিত নয়। আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তার এই শিক্ষা আমার হৃদয়ের গভীরে রেখে গেছে। আমার মা কেবল আমাদের আর্থিক অবস্থার উন্নতি চেষ্টা করেননি, বরং আমাকে সঠিক এবং ভুলের ধারণা দিয়েছিলেন। তিনি একজন খুব সরল ও সৎ মহিলা ছিলেন। তিনি কখনো কোন ভুল পথ অবলম্বন করেননি। মা সর্বদা কঠোর পরিশ্রম এবং সততা দিয়ে আমাদের জীবনের গাড়ি টেনে নিয়ে যান। আমার মায়ের কথাগুলো শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই ঘটুক না কেন, আমি সব সময় তার মতো সততার সাথে আমার জীবন যাপন করব। একদিন রাতে যখন আমি আর আমার মা রাতের খাবার শেষ করে ঘুমাতে যাচ্ছিলাম, তখন কেউ আমাদের দরজায় কড়া নাড়ল। মা আমাকে বললেন, যাও দেখি, এত রাতে কে আমাদের দরজায় কড়া নাড়ছে, দেখো কে এসেছে। এই বলে বিছানা বিছিয়ে দিতে তার ঘরে গেল। তারপর আমি আমাদের ঘরের দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই দেখি একজন সুন্দর পোশাক পরা লোক দাঁড়িয়ে আছেন। ওর বয়স প্রায় 50 বছর। কি ব্যাপার, এত রাতে তুমি আমাদের দরজায় কেন নক করলে? আমি একটু বিরক্তির সাথে লোকটিকে জিজ্ঞাসা করলাম। আমাকে দেখে সে খুব খুশি হয়ে বলল, নেহা, হ্যাঁ আমি। তুমি কে? আমি প্রশ্নবোধক চোখে তার দিকে তাকালাম। কিছু বুঝতে পারার আগেই হঠাৎ লোকটি আমাকে তুলে নিয়ে তার কাঁধে বসালো এবং খুশিতে বলল, নেহা, আমি তোমার কাকা, তোমার বাবার বন্ধু রাজেশ কাকা। রাজেশ কাকার গলা শুনে আমার মাতার ঘর থেকে দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, রাজেশ। এখন আমার মা আর রাজেশ কাকা একে অপরের দিকে তাকাচ্ছে। দুজনেই একে অপরের দিকে তাকাতে এতটাই ডুবে গেল যে মনে হচ্ছিল যেন তারা পৃথিবী সম্পর্কে কিছু জানে না। প্রায় 2-3 মিনিট কেটে গেল, কিন্তু দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। তারপর আমি বললাম, মা, এটাকে? রাজেশ কাকার কাঁধে বসে আমি জিজ্ঞাসা করলাম। আমি এই প্রশ্নটা করার সাথে সাথেই আমার গলার স্বর শুনেই দুজনেই জ্ঞান ফিরে গেল। তারপর রাজেশ কাকা আমাকে কাঁধ থেকে নামিয়ে আনলেন। আমি গিয়ে মায়ের কাছে দাঁড়ালাম। মায়ের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল।
তারপর মা বললেন, নেহা, এই তোমার রাজেশ কাকা। তোমার বাবার অনেক পুরনো বন্ধু। ওকে সালাম করো। তারপর আমি ওকে সালাম করলাম এবং তারপরও আমাদের বাড়িতে এলো। রাজেশ কাকু ঘরে আসার সাথে সাথেই ও আমার মায়ের কোমরে হাত রাখল। তারপর মা লজ্জা পেল এবং রান্নাঘরে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম মা খাবার তৈরি করছে। আমি বুঝতে পারলাম না যে আমরা সবেমাত্র খাবার খেয়েছি। তাহলে মা কার জন্য রান্না করছে? আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি এখন কার জন্য রান্না করছো? তোমার রাজেশ কাকু, বেচারা সে অনেক দীর্ঘ ভ্রমণ করে এসেছে। সে নিশ্চয়ই ক্ষুধার্ত। মা আমাকে চিন্তিত গলায় বলল। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি বলো যে সে যদি বাবার পুরনো বন্ধু হয়, তাহলে সেই এখন এখানে কেন এসেছে? মা বললেন, সেও এই গ্রামের। সে এখানেই থাকত। সে প্রতিদিন আমাদের বাড়িতে তোমার বাবার সাথে দেখা করতে আসত। যখন তোমার বাবা বাড়িতে থাকতেন না, তখন সে আমাকে সাহায্য করত। সে খুব ভালো মানুষ। সেই সময় অনেক মজা হতো। আমরা অনেক মজা করতাম। যখন তুমি জন্মেছিলে, সে দুবাই গিয়েছিল এবং আজ এত বছর পর ফিরে এসেছে। সে একা থাকে, আর কেউ নাই, তাই সেখানে থাকতে এসেছে এবং যাই হোক, আমি ছাড়া আর কে আছে? আগামীকাল সে তার বাড়িতে যাবে। আমাকে এইসব বলার সময় মা খুব খুশি মনে হচ্ছিল এবং তার চোখে আলাদা একটা ঝলক ছিল। আমি তখন ছোট ছিলাম, তাই আমি কিছুই বুঝতে পারিনি। মায়ের আচরণে হঠাৎ পরিবর্তন এবং সে আমাকে যা বলেছিল, তার অর্থ আমার বোধগম্য তার বাইরে ছিল। মা বললেন, এখন তোমার ঘরে যাও এবং খাওয়ার প্রস্তুত না হওয়া পর্যন্ত তোমার রাজেশ কাকার সাথে কথা বল। মা এই কথা বলার সাথে সাথে আমি আমার ঘরে চলে গেলাম। রাজেশ কাকা তার সমস্ত জিনিসপত্র আমার ঘরে এক কোণে রেখে দিলেন এবং তিনি মেঝেতে বসে হুক্কা খাচ্ছিলেন। আমি যখন তার কাছে গিয়ে বসলাম, তখন তিনি হুক্কা খাচ্ছিলেন এবং আমার সাথে কথা বলতে শুরু করলেন। সেই সময় আমি তার কথা শুনে জানতে পারলাম যে তার একটি দুবাইতে বড় রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁ থেকে সে অনেক টাকা আয় করেছে। কিন্তু গত কয়েকদিন ধরে সে তার গ্রামের কথা খুব মিস করছিল। তাই সে তার রেস্তোরাঁ বিক্রি করে গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে ফিরে এসেছে। রাজেশ কাকা তার বাক্য শেষ করে হুক্কার আর একটা ফু খেয়েছে। এখন দেখো, আমি তোমার সামনে। বহু বছর পর এখানে ফিরে আসা আমার কাছে স্বপ্নের মতো। তুমি বড় হয়েছ এবং তোমার মাকে দেখে মনে হচ্ছে যেন কিছুই বদলায়নি। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আমার মনে অনেক প্রশ্ন জাগছিল। এত রাতে তার আসা, মা হঠাৎ এত খুশি হয়েছিল এবং তাদের একে অপরের কথোপকথন, এই সব কিছুই আমার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছিল। রাজেশ কাকা এবং মায়ের মধ্যে কিছু গভীর সম্পর্ক ছিল যা আমার কাছে গোপন ছিল। আমরা কথা বলছিলাম যখন হঠাৎ সে আমাকে বলল, আমাকে রাজেশ কাকা ডাকো না, শুধু রাজেশ ডাকো। এখন যখন আমি তার সাথে কথা বলছিলাম, কিছুক্ষণ পর আমার মা আমার ঘরে রাজেশ কাকাকে রাতের খাবার জন্য ডাকতে এলেন এবং তাকে রাতের খাবারের জন্য ডাকার পর তিনি রান্নাঘরে গেলেন। আমিও রাজেশ কাকার সাথে রান্নাঘরে গেলাম। তারপর মা তার জন্য প্লেট পরিবেশন করলেন। তারপর রাজেশ কাকু পেট ভরে খেয়ে ফেললেন এবং তারপর বসে বসে হাই তুললেন। তারপর আমার মাকে জিজ্ঞেস করলে, মধু, তুমি কি আমার জন্য খাবার বানিয়েছ? তুমি কি ক্লান্ত নও? তারপরও তুমি আমার জন্য এত কিছু করেছ। আমি কখন ক্লান্ত ছিলাম যে এখন আমি কিভাবে ক্লান্ত হব? মাথার দিকে হালকা হাসি দিয়ে বললেন। তারপর রাজেশ কাকু হাসতে হাসতে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। মা আমাকে বলেন, এখন তুমি তোমার ঘরে যাও এবং ঘুমাও। রাজেশ কাকু তোমার ঘরে ঘুমাবে। আমি আমার ঘরে এলাম। রাজেশ কাকু এখনও হুক্কা খাচ্ছিলেন। আমি বিছানা বেছিয়ে রাজেশ কাকুর বিছানা আমার বিছানার কাছে রাখলাম। রাজেশ কাকু এখনও হুক্কা খাচ্ছিলেন এবং তার চোখে এক অদ্ভুত চকচকে ভাব ছিল। মা বলেছিলেন যে তিনি আমার ঘরে ঘুমাবেন, কিন্তু আমি এতে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। আমি চুপচাপ আমার বিছানায় বসে রইলাম, চিন্তায় ডুবে রইলাম। রাজেশ কাকু ধীরে ধীরে ঘরে এসে নিজের বিছানায় শুয়ে পড়লেন। ঘরে নীরবতা ছিল এবং কেবল হুক্কার ধীর শব্দ শোনা যাচ্ছিল। আমি আমার চাদরটি শক্ত করে ধরে শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাবার থেকে অনেক দূরে ছিল। হঠাৎ রাজেশ কাকুর নীরবতা ভাঙল। নেহা, তুমি বড় হয়ে গেছ, কিন্তু তুমি আগের মতোই সুন্দর দেখাচ্ছ। তোমার মা তোমাকে ভালোভাবে মানুষ করেছে।
এটা শুনে আমি একটু চমকে গেলাম কিন্তু কোন প্রতিক্রিয়া দেখলাম না। আমার মনে অস্বস্তি বেড়ে গেল। রাজেশ কাকু আবার কথা বলতে শুরু করল। তুমি আমাকে ভয় পাও না নেহা। আমরা সবাই পরিবার। এই কথা শুনে আমার হৃদয় আরও স্পন্দিত হতে লাগল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে সে কি বলতে চাচ্ছে, কিন্তু তার কথার মধ্যে একটা অদ্ভুত অর্থ লুকিয়েছিল। আমি চুপচাপ শুয়ে রইলাম কিন্তু আমার মনে ভয় আরও বেড়ে যাচ্ছিল। রাজেশ কাকু এখন বিছানায় শুয়ে পড়েছে। তার কাজ এবং কথা আমার মনে সন্দেহ তৈরি করছিল। আমি ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু কিছু একটা ঘটতে চলেছে। রাতের গভীর নীরবতায় আমি নিজের ঘরে অনিরাপদ বোধ করছিলাম। প্রায় 10-15 মিনিট পর রাজেশ কাকু উঠে ঘরের দরজা বন্ধ করে দিলেন। আমি ঘরের আলো নিভে বিছানায় শুয়ে পড়লাম। আমার কিছুক্ষণ পর হঠাৎ ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রাজেশ কাকা বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন। জানি না কেন এত দেরিতে রাজেশ কাকা কোথায় যাচ্ছেন জানতে আমার কৌতূহল বেড়ে গেল। এটা জানার জন্য আমিও ঘর থেকে বেরিয়ে এলাম। দেখলাম রাজেশ কাকা আমার মায়ের ঘরের দিকে যাচ্ছে। এবার আমার কৌতূহল আরও বেড়ে গেল যে কেন আমার মায়ের ঘরের দিকে যাচ্ছে। এটা দেখার জন্য আমি মায়ের ঘরের জানালার কাছে গেলাম। তার জানলা খোলা ছিল। আমি জানালা দিয়ে মায়ের ঘরে উকি দিতে লাগলাম। আমার মা বিছানায় ঘুমাচ্ছিলেন। রাজেশ কাকা তার শার্ট বেল্ট খুললেন এবং তিনি মাকে সেই জিনিস দিলেন যা বাবা আগে দিতেন। মা এবং রাজেশ কাকা দুজনেই ঘামে ভিজে গেলেন, যেন দুজনেই ঘামে স্নান করেছেন। তাদের শরীর থেকে বিছানায় ফোঁটা ফোঁটা ঘামের মতন পড়ছিল। দুজনেই এত জোরে সার্চ নিচ্ছিলেন যে তাদের নিঃশ্বাসের শব্দ পুরো ঘরে প্রতিধ্বনি হচ্ছিল। এখন আমার ঘুম পাচ্ছে, তাই আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমার চোখ গেল রাজেশ কাকার বিছানার দিকে, কিন্তু তিনি বিছানায় ছিলেন না। তারপর রাতের ঘটনাটি মনে পড়ল, তাই আমি তাড়াতাড়ি উঠে ঘর থেকে বেরিয়ে গেলাম। মায়ের ঘরের দরজা বন্ধ কিন্তু জানলা খোলা ছিল। আমি আমার জায়গায় বসে মায়ের ঘরের দিকে তাকাচ্ছিলাম। কিছুক্ষণ পর দরজার লক খোলার শব্দ শুনতে পেলাম। আমি কৌতূহলী হয়ে তাকালাম। রাজেশ কাকা মায়ের ঘর থেকে বেরিয়ে এলেন এবং তারপর আমার মাও ঘর থেকে দ্রুত বেরিয়ে সোজা বাথরুমের দিকে দৌড়ে গেলেন। কিছুক্ষণ পর মা আমাকে ডাকলে এবং বললেন স্নান করে তৈরি হতে। তারপর আমি উঠে রাজেশ কাকার দিকে তাকালাম। তিনি ঘুমাচ্ছেন। আমি বাথরুমে গেলাম, স্নান সেরে প্রস্তুত হয়ে বেরিয়ে এলাম। আমি যখন রান্নাঘরে গেলাম, দেখলাম মা খাবার রান্না করছেন, কিন্তু তিনি খুব খুশি দেখাচ্ছিলেন। তার মুখে ছিল সতেজতা এবং অন্যরকম উৎসাহ। আমিও তাকে সাহায্য করলাম। কিছুক্ষণ পর খাবার তৈরি হয়ে গেলে মা রাজেশ কাকাকে ডাকলেন এবং আমরা তিনজনেই খাবার খেলাম। আমরা তিনজনেই যখন খাবার খাচ্ছিলাম তখন মা তার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিলেন এবং হালকা হাসি দিয়ে হাসলেন এবং তিনি তার দিকে তাকিয়ে হাসছিলেন। আমরা তিনজন সকালে খাবার খাওয়ার পর মা এবং আমি গ্রামের কাজে চলে গেলাম এবং রাজেশ কাকা তার বাড়িতে ফিরে গেলেন। রাতে মা এবং আমি রাতের খাবার খেয়েছিলাম। আমাদের খাবার শেষ হলে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে প্রস্রাব করার প্রয়োজনে আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে ফেরার সময় আমি আমার মায়ের ঘর থেকে কথোপকথনের শব্দ শুনতে পেলাম। তারপর আমার মনোযোগ আমার মায়ের ঘরের দিকে গেল। তার ঘরের দরজা বন্ধ ছিল কিন্তু ঘরে আলো জ্বলছিল। আমি অবাক হয়ে গেলাম যে মা এত রাতে কার সাথে কথা বলছে এবং তার ঘরের আলো কেন জ্বলছে। এটা জানতে আমি তার ঘরের জানালায় গিয়ে ভিতরে উকি দিতে লাগলাম। মা বলছিল, ওহ কতক্ষণ হয়ে গেল, কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাজেশ কাকা বললেন, ওহ, আমি গ্রামে আমার রেস্তোরাঁর দোকান খুলতে যাচ্ছি। তাই আমি গ্রামে একটা জায়গা খুঁজছিলাম, কিন্তু সেই জায়গার মালিক অন্য গ্রামে থাকেন। তাই আমাকে তার সাথে দেখা করতে অন্য গ্রামে যেতে হবে। আমাদের দোকান খুললে তোমাকে আর কারো বাড়িতে কাজ করতে হবে না। মা বললেন, গ্রামে একটা রেস্তোরাঁ খুলে তোমার ইচ্ছা পূরণ করবে কিন্তু এখন তুমি আমার ইচ্ছা পূরণ কর। মা হেসে বললেন, রাজেশ চাচা বললেন, যদি তুমি তোমার ইচ্ছা পূরণ করতে চাও তাহলে নিজেই আমার কাছে আসো। আরে কথা বলার পর মা তৎক্ষণাৎ তার কাছে গেলেন, আর তারপর তিনি আগের মতোই করলেন। এখন বেশ দেরি হয়ে গেছে, আমার খুব ঘুম পাচ্ছিল তাই আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি মায়ের ঘরে গেলাম এবং দেখলাম সেখানে কেউ নেই।
তারপর আমি রান্নাঘরে মাকে খুঁজতে গেলাম, সেখানে মা রান্না করছিল। তিনি ইতিমধ্যে স্নান রান্নায় ব্যস্ত হয়ে পড়েছেন।